কিভাবে ভালো থাকবে আমাদের শরীর স্বাস্থ্য, কিভাবে আমরা ভালো থাকতে পারি তা নিয়ে এই ভিডিওতে কিছু বক্তব্য মেলে ধরলেন শিলিগুড়ি বাণী মন্দির রেলওয়ে হাই স্কুলের শরীর শিক্ষার শিক্ষক সুদীপ্ত কুমার জানা। তিনি জানাচ্ছেন, জীবনশৈলী, খাদ্যাভ্যাস এবং শরীরচর্চা এই তিনটি বিষয় অনুসরণ করলেই শরীর স্বাস্থ্য ভালো থাকবে। নমস্কার, আমি সুদীপ্ত কুমার জানা, ফিজিক্যাল এডুকেশন টিচার, বাণীমন্দির রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল। তো আজকের বিষয় হচ্ছে যে শরীর স্বাস্থ্য নিয়ে একটা আলোচনা। তো শরীর স্বাস্থ্যের কথা আসলেই তো আমাদের আজকের যুগে, আজকের দিনে যেভাবে মানুষ রোগাক্রান্ত হয়ে পড়ছেন, তো একটা উৎকণ্ঠার জায়গায় চলে আসে। তো আমরা সাধারণত সবাই ভালো থাকতে চাই, কিন্তু আমার যেটা অভিজ্ঞতা থেকে আমি দেখছি যে কিছু অভ্যাস যদি আমরা রাখতে পারি, সে খাদ্য খাবার হতে পারে বা জীবন শৈলীর মধ্যে, তাহলেই কিন্তু আমরা অনেকটা সুস্থ থাকতে পারি এবং তার সঙ্গে যদি একটু শরীর চর্চা করতে পারি। তো এইরকম তিনটে বিষয় যদি আমরা একটু আমাদের জীবনের মধ্যে জড়িয়ে নিতে পারি, তাহলে আমরা অনেক সুস্থ থাকতে পারি এবং অনেক রোগ প্রতিরোধ করতে পারি এবং আমাদের জীবনযাত্রা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। কিন্তু আমরা সেটা করে উঠতে পারি না। আমাদের কিছু বদ অভ্যাস বলতে পারি, আর একটা কিছু জানি না আমরা, আমাদের অজ্ঞতা। তো সব মিলিয়ে আমরা যদি সচেতনতার যদি আমাদের সচেতন যদি হই, তাহলে আমরা কিন্তু এই ধরনের সমস্যাগুলো এড়াতে পারি। তো যাই হোক, এখন আজকের যুগে আপনি যে ক্রনিক সমস্যাগুলো আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই দেখা দিচ্ছে, যে থাইরয়েডের প্রবলেম, ইউরিক অ্যাসিড, ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত প্রবলেমগুলো আমাদের মেডিসিনের সাহায্য নিতে হয় নিয়ন্ত্রণ রাখার জন্য। কিন্তু আমরা যদি কিছু এক্সারসাইজ, যোগ চর্চার মধ্যে থাকি, এবং যেটা পুষ্টি বিশেষজ্ঞদের ব্যাপার, যে খাদ্য তালিকার মধ্যে যে পরিবর্তন, কোনটা খাবো কোনটা খাবো না ইত্যাদির মধ্যে যদি একটু থাকতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা নিয়ন্ত্রণ আনতে পারবো এবং আস্তে আস্তে ধীরে 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 আমাদের ওষুধের যে ইন্টেন্সিটি, সেটা কমিয়ে আমরা সুস্থ হয়ে যেতে পারি পুরো। এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তা আমরা ধরুন যে শরীর চর্চা করি, শরীর চর্চার ক্ষেত্রে আমাদের কি হয় না, শরীর চর্চার ক্ষেত্রে আমাদের কিছু ফিটনেস কম্পোনেন্ট আছে। যেমন ধরুন এন্ডুরেন্স টাইপ এক্সারসাইজ, যেমন ধরুন স্ট্রেংথ টাইপ এক্সারসাইজ, এরকম ব্যালেন্স টাইপ এক্সারসাইজ। তো এইরকম ধরনের বিভিন্ন এক্সারসাইজ আছে। বিশেষ করে এন্ডুরেন্স টাইপ এক্সারসাইজ যেটা, সেটা হচ্ছে সহনশীলতামূলক ব্যায়াম, বাংলায় যদি বলি। যে দেখবেন ডাক্তারবাবু বলেন আপনি 35 মিনিট 40 মিনিট ওয়াকিং করুন। তো কথাটা টেকনিক্যাল টার্ম হচ্ছে বিস্ক ওয়াকিং বা একটু স্পিড ওয়াক। অর্থাৎ স্পোর্টস শু পরে আমি যদি প্রপার ওয়েতে ওয়াক করি 35 to 40 মিনিটস, সেটা অবশ্যই একটু এজের উপর ভ্যারি করছে আর কিছু কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে। যদি হাই ব্লাড প্রেসারের ব্যাপার থাকে, ব্লাড সুগারের ব্যাপার থাকে, বা সেক্ষেত্রে একটু সাবধানতা আছে, সেগুলো আলোচনার বিষয়। কিন্তু সাধারণভাবে আমরা যদি একটু স্পিডে ওয়াক করতে পারি, সামান্য ঘাম হবে এবং রেগুলারটা এটা মেনটেন করতে হবে, তাহলে আপনি অনেক সুস্থ থাকবেন। এছাড়াও আমরা বিশেষ করে আমাদের লাং, হার্ট, এই দুটো ভাইটাল অর্গানকে যদি আমরা সুস্থ রাখতে পারি, হ্যাঁ, যেমন আমরা যোগ চর্চার মধ্যে বিশেষ করে প্রাণায়াম। প্রাণায়াম এমন এক্সারসাইজ, আমরা শ্বাস ব্যায়াম বলি। অর্থাৎ যে ইনহেল এক্সেল যে আমরা করি, অক্সিজেন ইন করি ইনটেক এবং কার্বন ডাইঅক্সাইড এক্সেল করি, সে তার যে সিস্টেমেটিক্যালি কিছু প্রসিডিওর আছে, সেগুলো যদি মেনটেন করে করতে পারি, তাহলে আমাদের লাং খুব সুস্থ থাকবে। লাংয়ের যে অ্যালভিওলাই আছে, তার 20% কাজ করে, 80% কাজ করে না, খুব প্রয়োজন ছাড়া। তো আমরা যদি 100% অ্যালভিওলাইকে কাজ করাতে পারি প্রাণায়ামের মধ্যে দিয়ে, তাহলে আপনার লাং সম্পূর্ণ সুস্থ থাকবে এবং লাং সুস্থ থাকলে হার্ট সুস্থ থাকবে, আর হার্ট সুস্থ থাকলে তার পাম্পিং এবিলিটি বাড়বে, সার্কুলেটরি সিস্টেম অনেক স্ট্রং হবে, এবং সার্কুলেশন যদি ঠিক থাকে, ব্লাড সার্কুলেশন, তাহলে তার ব্লাডের মধ্যে দিয়ে আপনার সমস্ত কিছু বহন করছি এবং আমরা বর্জ্য পদার্থ বার করে দিচ্ছি। তো সুতরাং এইরকম ভাবে কিছু কিছু এক্সারসাইজ যদি আমরা রেগুলার করতে পারি, তাহলে আমাদের শরীর কিন্তু সুস্থ থাকবেই। এবং এর এর সঙ্গে সঙ্গে আমি আগেও বললাম, আবারও বলছি, যে আমাদের জীবন শৃঙ্খলা আছে। যেমন ঠিক সঠিক সময় ঘুমানো, ঘুমটা বিশেষ জরুরি। ঘুম যদি সঠিক না হয়, তাহলে আপনার সারা দিনের পরিশ্রম, সারা দিনের শারীরিক যতই আপনি শরীরকে এক্সারসাইজ করান, যতই খাদ্য খাবারের মধ্যে দিয়ে যান, যতই শৃঙ্খলা পরায়ণ হন, কিন্তু ঘুম ঠিক নেই মানে সব বেসামাল হয়ে যাবে। তাহলে ঘুমেরও একটা হ্যাবিট আছে। এবং আমাদের কাজের মধ্যে দিয়ে আমরা যখন ধরুন অফিসে কিছু কাজ করছি, এক ধরনের কাজ, মাথা নিচু করে কাজ করেই যাচ্ছি, মাঝখানে ব্রেক নেওয়া,
এবং সেই ব্রেকে একটা দুটো এক্সারসাইজ আছে, হয়তো আপনি ভাববেন আবার এক্সারসাইজ, কিন্তু ব্যাপারটা তা নয়, সেই এক্সারসাইজের মতন করে নয়, কিন্তু কিছু মুভমেন্ট আছে বসে রিল্যাক্সেশন ওয়েতে যদি করা যায়, তাহলে আপনি যতই মাথা নিচু করে কাজ করুন, আপনার ঘাড়ের সমস্যা বা স্পন্ডালোসিস বা অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো আসে, কখনো এগুলো হবে না। তো সেই জন্য আমরা সবসময়, আমরা যারা স্বাস্থ্য চর্চা নিয়ে রয়েছি, খেলাধুলা নিয়ে রয়েছি বা সুস্থতার কথা বলি, আমাদের একটাই সবসময় রিকোয়েস্ট যে একটু সচেতন হতে হবে শরীর সম্পর্কে, আর সারা দিনে অন্তত 40-45 মিনিট একটু শরীর চর্চার মধ্যে থাকতে হবে, এবং সাথে সাথে আপনার জীবনশৈলী বা সারা দিনের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটা মেনে চলতে হবে, তাহলেই দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন। আর কিছু কিছু অভ্যাস, যেমন আমরা নেশা দ্রব্যগুলো, এখন চাকেও আমরা নেশার মধ্যে আনতে পারি, বিশেষ করে দুধ চা, এটা কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে খুব খুব খারাপ করে দেয়। একটা টাইম আসে ফেল করে ডাইজেস্টিভ সিস্টেম, তখন দেখা গেল গ্যাস অমুক তমুক, এটা ওটা হচ্ছে। আমরা যদি ঝাল মশলা ইত্যাদি এই সমস্ত গুলো মশলা জাতীয় যে খাবার লাগাতার খেতে থাকি, এক সময় দেখা গেল ডাইজেস্টিভ সিস্টেমে সমস্যা দেখা দিচ্ছে, ঠিক মতো টাইমে খাওয়া দাওয়া হচ্ছে না, সেটা আলসারের প্রবলেম এসে যাচ্ছে। তো এই জন্যই শৃঙ্খলা পরায়ণ হওয়ার দরকার, যে খুব সাধারণ খাবার দাবারের মধ্যে দিয়ে আমরা খুব সুস্থ থাকতে পারি। খুব সাধারণ, একদম সাধারণ খাবার দাবারের মধ্যে আমাদের সম্পূর্ণ ব্যালেন্স ডায়েট আমরা মেনটেন করতে পারি, কিন্তু সেটা হচ্ছে নিয়ম মেনে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সঠিক পদ্ধতিতে করা, তার সঙ্গে ব্যায়াম। এইটুকু করলেই আমরা শরীর সুস্থ থাকতে পারবো এবং অপরকে সুস্থও রাখতে পারবো। আজকাল বাংলা মাধ্যম হোক, ইংরেজি মাধ্যম হোক, ছাত্রছাত্রী তাদের তো একটা তো সমস্যা নেই, খুব খপখানি চর্চা, সেটা হচ্ছে মোবাইল ব্যাপারটা চলে এসছে। তার সঙ্গে সিলেবাস বা পড়াশোনার যে চাপ, তার ফলে তারা এই শরীর চর্চা এই ব্যাপারগুলো বলা হয় যে ঠিকঠাক মতো করতে পারেন, সেই জায়গায় কি বলবেন? অথচ শরীর চর্চা যদি না করে আবার যদি এদিকে মোবাইলের নেশায় ডুবে যায়, তাহলে এর থেকে বেরোনো সমস্যা, একদম একদম বিরাট সমস্যা। মানে মানে যে জেনারেশন উঠে আসছে, তারা যদি এত দুর্বল হয়ে উঠে আসে, তাহলে তো সমাজ গঠন হবে কিভাবে? আগে তো শরীর হচ্ছে সব থেকে বড় সম্পদ। এবার এই শরীরকে রক্ষা করতে হবে আগে। আপনি, আমার সন্তান যত বড়ই হোক, যত বড় ইঞ্জিনিয়ারিং হোক বা আরো অন্যান্য প্রফেশনে যতই প্রতিষ্ঠিত হোক, কিন্তু তার শরীর যদি সুস্থ না থাকে, তাহলে এবার ধরুন গ্রোয়িং এজ, যেই সময় সে বড় হচ্ছে, যেই সময় তার ব্রেন ডেভেলপ করছে, অর্থাৎ মস্তিষ্কের বিকাশ হচ্ছে, সেই সময় যদি আমি সুন্দরভাবে তাকে যদি শরীর চর্চার মধ্যে না আনতে পারি, তার ডেভেলপমেন্টের মধ্যে ব্যাঘাত ঘটবে, এবং বড় হয়ে, এখন বুঝতে পারবে না, বড় হয়ে দেখা গেল বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। বিশেষ করে আমরা দেখুন, আপনি লক্ষ্য করে সমস্ত জায়গায় যে এডুকেশনাল ইনস্টিটিউট আছে, একটা টাইম ক্লাস 12 ক্লাস বা তারপরে এই 18, 19, 20 এই সময় দেখুন সব সুইসাইড করছে। তো সুইসাইড তো হঠাৎ করে আমার ডিপ্রেশনে এলো না, ডিপ্রেশনের একটা প্রসেস আছে, একটা লং টার্ম প্রসেসের মধ্যে দিয়ে আসে। শিশু বয়স থেকে সেই শিশুটা খেলারই সুযোগ পেল না, সে খোলা মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করে খেলবে, সেই জায়গাটা পাচ্ছে না, স্পেসটা পাচ্ছে না। আমরা হয়তো দোষ দিই বাচ্চাদেরকে যে খালি মোবাইল নিয়ে হাঁটছে, খালি মোবাইল নিয়ে হাঁটছে। মোবাইল এমন একটা বস্তু, এমন একটা জিনিস যেটাতে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি। তো শিশুদেরকে যেরকম করে মোবাইল থেকে দূরে রাখার জন্য তাকে সেই জায়গাটা দিতে হবে, সেই শরীর চর্চা, সেই খেলাধুলা। তার জন্য 1 ঘন্টা 24 ঘন্টা অনেক সময়। আমি যদি 24 ঘন্টা ঠিক মতো প্ল্যান করি তার জন্য, তাকে যদি আমি ছোট বয়স থেকে একটা খেলার মধ্যে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি তার মধ্যে যদি নিয়ে যেতে পারি, সে নেশার মধ্যে, সেই খেলার মধ্যে তার নেশা ঢুকবেই এবং সে সেই খেলার মধ্যে ইনভলভ হবেই। সঙ্গে আমরা দেখেছি, আপনি তো ফিজিক্যাল এডুকেশন টিচার, আমরা দেখেছি যে একটা সময় স্কুলে বাধ্যতামূলক ছিল ফিজিক্যাল এডুকেশন, তার আলাদা পরীক্ষা ছিল এবং নিয়মিত ব্যায়াম, পিটি, যোগাসন সব হতো, তাদেরকে আর্ট করতে হতো, সব স্টুডেন্টদেরকে প্র্যাকটিস দেখাতে হতো, তো বা পিটি যেটা বলা হয়, প্যারেড ইত্যাদি। এখন তো সেই ফিজিক্যাল এডুকেশনের টিচারই নেই অনেক স্কুলে, হয়ও না, ক্লাসই হয় না, একদমই তাই। বিশেষ করে বাংলা মাধ্যমে, তাও একটু একটু হয়তো হয়, তাও পড়ার থিওরিটিক্যাল চাপটা একদম একদম একদম। মানে আমি তো দুটো বিষয় এর মধ্যে আছে। একটা হচ্ছে যে মানে কর্পোরেট সেক্টর যখন এডুকেশনে ঢুকে গেছে, তারা ইদানিং মানে আমাদের যারা অভিভাবক আছেন তারাও খুব টেনশন করছেন যে চারিদিকে সবাই এত প্রতিষ্ঠিত হচ্ছে, আমার ছেলে মেয়েরা কি হবে। আর সেইখানে কর্পোরেট সেক্টর, যে কর্পোরেট স্কুল যেগুলো আছে, তারাও গার্জেনকে খুশি করার জন্য বিভিন্ন রকম প্রেশার, প্রজেক্টের কাজ, এই কাজ ওই কাজ, অমুক পড়া, অমুক টাস্ক, ফলে বাচ্চারা ভীষণ বিজি হয়ে যাচ্ছে এবং মারাত্মকভাবে বিজি হচ্ছে, তারা খেলাধুলার সময়টাও পাচ্ছে না। সেই যে আমরা আগেকার সময় কি আমরা পড়তে পড়তে একটু খেলার
খেলতাম, লুকিয়ে লুকিয়ে খেলতাম। তো সেই স্পেসটা আমাদের কাছে ছিল, পড়াশোনার চাপটা অনেক কম ছিল, বইপত্র কম ছিল। এখন তো হয়ে গেছে মারাত্মক প্রেশার। ফলে শিশুদেরকে দোষ দিয়ে, আমি অন্তত বেশি দোষ দিই না, কারণ তাদেরকে এমন একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা নিয়ে যাচ্ছি যে তারাও সুযোগ পাচ্ছে না। তারা খেলবে, কেন খেলবে না? তাকে যদি আমি মাঠে আজকে কালকে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যদি নিয়ে যাই, তাকে যখন একটা গেম, তার যে রিক্রিয়েশন পার্টটা আছে সেটা যখন সে জানবে, খেলবে, ইনভলভ হবে, সে যেতে যাবে, কেন মাঠে যাবে না? কিন্তু আমরা সেই জায়গাটা দিতে পারছি না। খেলাধুলা তো একটা শিক্ষার একটা গুরুত্বপূর্ণ আর শিক্ষার একটা মানে কথাতেই আছে যে শারীর শিক্ষা হচ্ছে অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য শারীর শিক্ষা অবশ্যই কর্তব্য বাচ্চাকে শারীর শিক্ষার মধ্যে নিয়ে যাওয়া। কারণ মস্তিষ্কের বিকাশ শারীর শিক্ষা ছাড়া হবে না। আপনি এই সাধারণ যে শিক্ষা আমরা বলি, সেই শিক্ষার মধ্যে দিয়ে মস্তিষ্কের বিকাশ সেভাবে হয় না, সেখানে বরং প্রেশার থাকে। কিন্তু মস্তিষ্কের বিকাশ ঘটবে তখনই যখন সে খেলাধুলার মধ্যে অংশগ্রহণ করবে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করবে, হ্যাঁ, রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি করবে, তখন সে তার মস্তিষ্কের বিকাশ ঘটবে। আর এই সময়টা খুব জরুরি। যত এখন যদি বাচ্চাকে 18 বছর বয়স পর্যন্ত তার যে ফুল ডেভেলপমেন্ট চলছে, ব্রেন ডেভেলপমেন্ট বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এই সময়টা যদি আমরা অ্যাক্টিভিটির মধ্যে না নিয়ে আসি, তাহলে সে তো দুর্বল হবেই, অসুস্থ হবেই, এবং ভবিষ্যতে এই ডিপ্রেশনের মতন সমস্যাগুলো, তারপরে এখান থেকে সব বিভিন্ন রকম ডিপ্রেশন থেকেই মানে থিওরিটিক্যাল যে পড়াশোনার যে চাপটা, সেই চাপটাকে কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য দরকার যোগাসন ইত্যাদি, হ্যাঁ, যোগ চর্চার একটা বিরাট একটা জায়গা, আসন শেখা, এবং তার সঙ্গে অল্প মেডিটেশন। বাচ্চাদেরকেও একটা মেডিটেশনের সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে দিয়ে, হ্যাঁ, বেশি না 2 মিনিট 3 মিনিট করে মেডিটেশন একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়া, হ্যাঁ, একটুখানি ব্রিদিং এক্সারসাইজ করানো, অল্প যোগা, বেশিক্ষণ এর মধ্যে আটকানো যাবে না। ধরুন 25 মিনিট 20 মিনিট একটা যোগা, আর একটু গেম খেলুক, কেননা এই সময়টা রিক্রিয়েশনালটা খুব জরুরি বাচ্চাদের। তো এইগুলো খুব জরুরি হয়ে পড়েছে। এগুলো যদি গার্জেন, অভিভাবক যদি ভাবেন, তাহলে হতে বাধ্য। কারণ অভিভাবক যদি ভাবেন যে আমার বাচ্চাকে আমি 1 ঘন্টা প্ল্যানিং এ রাখবোই খেলার জন্য, এটা আমার এসেনশিয়াল নিড, যেমন খাদ্য, যেমন বস্ত্র, যেমন বাসস্থান, যেমন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই শিশুর জন্য রাখতেই হবে। তা নাহলে কিন্তু আমাদের সমাজ গঠন সেই পর্যায়ে যাবে না। কেননা শরীর যদি দুর্বল হয়, হ্যাঁ, তাহলে আর কোনো কিছুই ঠিক থাকবে না। স্বাস্থ্যই সম্পদ। একটা কথাই আছে ইংরেজিতে যে বি অ্যাক্টিভ, এনজয় ইউর লাইফ, আর বি প্যাসিভ, রিস্ক ইউর লাইফ। একটা কথাই আছে। তো সুতরাং অ্যাক্টিভ হতেই হবে সবাইকে, শিশুদেরকে আগে করতে হবে। থ্যাংক ইউ।